সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন একটি ঘর। সামান্য ছিদ্রটুকুও নেই যে যেখান থেকে আলো বলতে পারে। দেওয়ালে মাথা ঠেকিয়ে এক নাগাড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছিল এক কিশোরী। বয়স বড় জোর 16 হবে। এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল বছর 25-26-এর এক যুবক। সঙ্গে হ্যারিকেন হাতে তার দুজন পাহারাদার। ক্রন্দনরতা মেয়েটি দুহাত জোর করে তাকে অনুরোধ করল, দয়া করে আমাকে যেতে দাও। আমার অসুস্থ ঠাকুমা যে কেঁদে কেঁদে মরে গেল। যেতে দাও আমায় ছোট বাবু। এখানে স্পষ্ট ছিল যে মেয়েটি ওই যুবককে খুব ভালোভাবেই চিনত। যুবকটি চোখের ইশারায় লোক দুটোকে হ্যারিকেনটা রেখে বাইরে যেতে বললে তারা তাই করে। এইবার হ্যারিকেনের আলোয় মেয়েটি দেখে আশেপাশে সুরার বোতল, শুকিয়ে যাওয়া মাংসের হাড় এবং পরিত্যক্ত বাসনকোসন পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছিল বহুদিন কারোর বাস নেই এ বাড়িতে। যুবকটি মেয়েটির একদম কাছে এসে বসল। ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে মেয়েটি। ওর চুলগুলো কপাল থেকে সরিয়ে যুবকটি বলল, তোকে কেন এনেছি জানিস? তোর এই নিষ্পাপ চোখ দুটোর টানে, আর তোর থেকেও পবিত্র তোর এই সুন্দর দেহটা। এত সুন্দর রূপ, চেহারা। আমার বউটাকে দেখেছিস? কালিন্দী, কুশ্রী, দেখলেই ঘৃণা হয়। তুই আমার সাথে থাকবি। আমি চাই তুই আমার সন্তানকে পেটে ধর। তোকে রাজরানী করে রাখবো। ওই কালিন্দীর পেটে নিজের সন্তানকে আমি দেখতে চাই না। মেয়েটি বুঝল ওর সামনের পুরুষটি মদ্য, কান্নাকাটি করে লাভ নেই। তাই নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, মা তারার সেবিকা আমি, কোনো পাপীর রক্ষিতা আমি হতে পারবো না। সপাটে একটা চড় বসে গেল মেয়েটির গালে। দাঁতের দাঁত চেপে যুবকটি বলল, এই, আমার প্রস্তাব নাকচ করিস তুই? এই মুহূর্তে যদি তুই রাজি না হস, তবে জোর করা কিন্তু আমাদের বংশের স্বভাবেই লেখা আছে। এই বলে বিকটভাবে হাসতে লাগলো যুবক। প্রচন্ড জোরে থাপ্পড় মারায় মেয়েটি কেঁপে ওঠে যন্ত্রণা। তার ঠোঁটের কোণ কেটে বেরিয়ে এলো রক্তের ধারা। মেয়েটির গাল দুটো চেপে ধরে দাম্ভিক স্বরে পুরুষটি বলে উঠল, ওই, আজ তোকে বোঝাবো পৌরুষত্বের জোর কি হয়। এই বলে মেয়েটির চুলের মুঠি চেপে ধরে তাকে নিজের কাছে টেনে আনল যুবকটি। তারপর তার দেহ থেকে শাড়ি টেনে ছিঁড়ে তাকে বিবস্ত্র করতে উদ্যত হল। মুহূর্তের মধ্যেই মেয়েটির কান্না এবং চিৎকারে ফেটে পড়ল গোটা বাগান নয়। কিন্তু তার হাহাকার শোনার মতো কেউ ছিল না সেখানে, বা হয়তো তার প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধীরে ধীরে জাগ্রত হচ্ছিল কোনো এক শক্তি। বাড়ির ঠিক পিছনের দিকে জলা জঙ্গলে ভরা বাগানে একটি পরিত্যক্ত ভগ্নপ্রায় মন্দির দাঁড়িয়েছিল। দেখেই বোঝা যায় যে বহু বছর ধরে সেখানে কারো পা পড়েনি। মন্দিরটা এক দৃষ্টে চেয়েছিল দোতলার সেই জানালার দিকে, যেখান থেকে মেয়েটির প্রবল আরতি আর চিৎকার ভেসে আসছিল। কিন্তু হঠাৎই সেই নারী চিৎকার থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর এক পুরুষ চিৎকার ছড়িয়ে পড়ল সারা বাড়ি জুড়ে। মেয়েটি নিচে থাকা সেই দুজন লেঠেলকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেও মূল সদর দরজা বন্ধ দেখতে পায়। অতএব পালানোর পথ বন্ধ। বাধ্য হয়ে সে বাগানে চলে আসে, কিন্তু নিজেকে আত্মগোপন কোথায় করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় মন্দিরটা চোখে পড়ে। হঠাৎই অমাবস্যার ঘোর আন্ধার আর কালো মেঘের মাঝে সশব্দে ঝলসে উঠল বিদ্যুতের রেখা। ধীর পায়ে দুধাপ সিঁড়ি ভেঙে মন্দিরের প্রবেশদ্বারের সামনে আসে মেয়েটি। বহুদিনের ধূলি ধূসরিত তার প্রাঙ্গণ। দরজায় ঝুলছে একটি জং ধরা তালা, তাতে লাল হলুদ রঙের অনেক রকম মোটা ধাগা জড়ানো, লেবু এবং সিঁদুর মাখানো। কিন্তু মন্দিরের দরজা এভাবে কেন বন্ধ তা বুঝতে পারল না সে। হঠাৎই পিছনে লেঠেলদের চিৎকার কানে আসতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে মেয়েটির সামনের মাটিতে পড়ে থাকা ইট নিয়ে সেই তালায় প্রাণ প্রহার করল। তালা ভেঙে সেই ধাগাসমূহ সরিয়ে মন্দিরের দরজা খুলে দিল সে। তারপর দ্রুত ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। এরপর কি করবে সে জানা নেই। ভেতরটায় ঘুটঘুটে অন্ধকার। এমন সময় বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দ এল। আবারও একটা বজ্র গম্ভীর কণ্ঠ কানে এলো।
এক্ষুনি। ভীত সন্ত্রস্ত মেয়েটি বুঝল এই গলার কারণ নয়, ছোট বাবুর। হয়তো আজই তার জীবনের শেষ রাত হতে চলেছে। জানা নেই কাল সে বেঁচে থাকবে কিনা। তাকে মারার পর হয়তো এই মন্দিরের মাটিতেই পুঁতে দেওয়া হবে। কি হবে কিছুই জানা নেই। দু হাতে চোখ ঢেকে কেবল কাঁদতে কাঁদতে মা তারাকে আহ্বান করা ছাড়া সত্যি আর মেয়েটির কিছুই করার ছিল না। ইতিমধ্যেই দরজা ভাঙার শব্দ পেয়ে মন্দিরের ঠিক মাঝখানে এসে ধরালো মেয়েটি। অন্ধকারে কিছুই চোখে পড়ছিল না তেমন। এমন সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো সেই যুবক। হ্যারিকেনের আলোয় তার বিভীষিকাময় রূপ দেখে ভেতর কেঁপে উঠল কিশোরীর। রক্তাক্ত হিংস্র চোখের দৃষ্টি, কপাল পেটে তার এক পাশ থেকে রক্ত ঝরছে। সেই অবস্থাতেই মন্দিরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকলো যুবকটি। কিন্তু আচমকাই তার দৃষ্টির একটু বিচ্যুতি ঘটে। বাইরের সামান্য আলো এসে দেখতে পেল মন্দির কক্ষের মাঝখানে থাকা মেয়েটির ঠিক পিছনে বিশাল আকায় রূপ নিয়ে দণ্ডায়মান এক ভয়ঙ্কর দেবী মূর্তি। আধো আলো আধো ছায়ার মাঝেই সেই বিগ্রহের এক অস্পষ্ট অবয়ব চোখে পড়ল যুবকের চোখে। দেবী কৃষ্ণকায় রক্তবর্ণা, নগ্নিকা, মুন্ডহীন কণ্ঠে ঝুলছে নরমুণ্ডের মালা, আর তার পাশে শোভা পাচ্ছে একটি নাগ। শুধু তাই নয়, দেবীর ডান হাতে একটি খড়গ এবং বাম হাতে ছিল দীর্ঘ কেশ ও রাশি সম্পন্ন নিজেরই কাটা মুন্ডু, যার মুখমণ্ডলে প্রকাশ পাচ্ছিল দেবীর রৌদ্র রূপ। দেবীর দুপাশে আরও দুটো নারী বিগ্রহ রয়েছে, উভয়ই নগ্না, জটাজুটোধারী এবং এলোকেশী। হ্যারিকেনের মৃদু আলোয় সৃষ্ট মায়াবী পরিবেশের মাঝেই দরজায় থাকা লেঠেলদের একজন বলে উঠল, এ তো দেবীর ছিন্নমস্তা, প্রচন্ড চণ্ডিকা ছোট বাবু। হারামজাদি ইচ্ছে করে এখানে ঢুকেছে। এখানে কোনো পাপ কাজ করলে মায়ের রোষ থেকে বাঁচা সম্ভব নয়। ফিরে চলুন, ফিরে চলুন। ভয়ঙ্কর মদ্যপ অবস্থায় থাকা যুবকের কানে কোনো কথা গেল না। তাদের চোখে কেবল ছিল প্রতিহিংসা। চিৎকার করে আদেশ দিল সে, হ্যারিকেনটা রেখে তোরা এখান থেকে যা। বাধ্য হয়ে লেঠেলরা চুপচাপ মন্দিরের ভাঙা দরজায় কোনো রকমে ভেজিয়ে চলে যায় ওখান থেকে। পুরুষটি ধীর পায়ে এগিয়ে আসে মেয়েটির কাছে। তারপর এক টানে তার শরীর থেকে সমস্ত শাড়ি খুলে ঝাঁপিয়ে পড়ল তার উপর। মাটিতে চেপে ধরল মেয়েটিকে। যুবকের হিংস্র পৌরুষত্বের দাপটের সামনে নিজেকে প্রতিহত করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল মেয়েটি। কেবল কাতর স্বরে ডেকে চলেছিল অদৃষ্টকে। মেয়েটিকে হঠাৎ শান্ত দেখে আবারও সপাটে একটা চড় বসিয়ে দিল তার গালে সেই পুরুষ। এইবার একটা বিদ্রুপ হাসি নিয়ে মেয়েটি বলে উঠল, মায়ের ক্রোধ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই শয়তান। আমার এই মন আর সত্তা যদি পবিত্র হয়, আর যদি প্রকৃতই মা তারার ভক্ত হয়ে থাকি, মায়ের আশীর্বাদ যদি আমার উপর থাকে, তবে আজকের ঘটানো তোর এই পাপ তোরই বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। বিকৃতভাবে হেসে পুরুষটি নিজের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে স্থির হল। মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল এক কিশোরী মেয়ের চাপা গোঙানি। পুরুষটির কপাল থেকেও রক্ত ঝরে অপবিত্র করে তুলেছিল মন্দির কক্ষের মধ্যস্থান। যদিও সেসবে বিন্দুমাত্র লক্ষ্যপাত ছিল না তার। দাঁতে দাঁত পিষে সে বলতে লাগে, আমার গায়ে হাত তোলার পরিণাম আজ বুঝবি তুই। এমন সময় হ্যারিকেনের আলোটা দপদপ করে কেঁপে উঠল। তারই ছায়া পড়ল পাশের দেওয়ালে, যেখানে এক পুরুষ ছায়ার লালসা চরিতার্থ হচ্ছিল এক নারী অবয়বের উপর। বলিষ্ঠকায় চেহারার সেই যুবকের নিচে থেকে কাঁপছিল সেই মেয়েটি। নিঃশব্দে কাঁদছিল, প্রতিহত করবার চেষ্টা করছিল। এমন সময় পুরুষটি তার দু হাত মাটিতে চেপে ধরে নিজের ওষ্ঠ আর অধর তার দিকে এগিয়ে নিয়ে এলে ভয়ে তার চোখ দুটো বন্ধ করে নেয় মেয়েটি। হঠাৎই ধপ করে ভারী কিছু মাটিতে পড়বার শব্দ পেয়ে নিজের দু চোখ খুলে মেয়েটি। সেই সাথে উষ্ণ তরল জাতীয় কিছুর ফোঁটা অনুভব করতে পারে নিজের মুখে। ঘরের ক্ষীণ আলোয় মেয়েটি দেখতে পায় যে তার ওপর ছোটবাবুর দেহটা শায়িত হয়ে রয়েছে, কিন্তু দেহের ওপর তার মাথাটাই নেই। শুধু তাই নয়, সেই মুন্ডহীন দেহ থেকে লাল তরল ভলকে ভলকে নিচের সমস্ত মেঝে ভিজিয়ে দিচ্ছে মেয়েটির সারা শরীর। প্রচণ্ড আতঙ্কে আর্তনাদ করে উঠল মেয়েটি। তারপর সেই স্কন্দ কাটা দেহটিকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়াতেই ঠিক সোজাসুজি উল্টো দিকের দেওয়ালে এক নারীর ছায়াকে দেখতে পেল সে, যার ডান হাতে ধরা ছিল এক কাটারি। সে নারী তারই মতো নগ্ন, রক্তাক্ত। তবে পার্থক্য কেবল একটাই, সেই নারীর ধরের ওপর কোনো মুন্ড ছিল না।
সম্পূর্ণ গলা কাটা এক নগ্ন নারী দেহ। এ দৃশ্য সহ্য করবার মতো ক্ষমতা ছিল না মেয়েটির পক্ষে। দু হাত জোর করে কৃতজ্ঞতা শিখারের মাঝেই কাঁপতে কাঁপতে একটা শাড়ি নিজের দেহে গলিয়ে চিৎকার করতে করতে মন্দিরের দরজা খুলল সে। তার পিছনে কক্ষের ঠিক মধ্যখানে পড়েছিল যুবকটির মুন্ডহীন ধর, আর মায়ের পায়ের কাছে গড়িয়ে গেছিল তার চোখ উল্টানো মুন্ডুটা। মেয়েটিকে উন্মাদের মতো চিৎকার করে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখে লেঠেলরাও হতবাক হয়ে যায়। তবে কারোরই আর খেয়াল থাকে না মেয়েটির উপর নজর রাখার। সকলেই ছুটে যায় মন্দিরের ভেতর এবং সেখানে গিয়ে দেখতে পায় মন্দির কক্ষের মাঝখানটা রক্তে থই থই করছে, আর তার মাঝে পড়ে রয়েছে তাদের ছোট বাবুর রক্তাক্ত মুন্ডহীন দেহ, আর মুন্ডুটা পড়ে আছে দেবী বিগ্রহের ঠিক পায়ের সামনে। তবে সেই মুন্ডহীন নগ্নিকা নারীটিকে কক্ষের আর কোথাও দেখা যায় না। কেবল রক্তমাখা পায়ের ছাপ লক্ষ্য করে লেঠেলরা, যা সোজা গিয়ে থেমেছিল মন্দিরের শেষ সিঁড়ির ধাপে। আর এক পা নামনি সবুজ ঘাস। আসলে যুবকটি নিজেও জানত না যে সে অতীতের ঠিক কোন অভিসম্পাতকে জাগ্রত করে মহাপ্রলয়কারী বিপদ ডেকে এনেছিল তারই বংশের ওপর। বৃষ্টিটা একটু ধরতেই কিশোরী সামনের দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে এসে উপস্থিত হল। রান্নাঘরে গিয়ে চারির হাতে তা দিয়ে পুনরায় এসে বসলো আমার কাছে। তারানাথের বাড়ি যখন এসে পৌঁছেছি তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। না, তেলে ভাজার কোনো দোকানই খোলা ছিল না, না খোলা ছিল মিষ্টির দোকান। অগত্যা খালি হাতেই আসতে হয়েছিল এখানে। তবে পাসিং শোটা কিন্তু আগে ভাগেই কিশোরী কিনে রেখেছিল। এখনও ঠাকুরমশাই এসে বসেননি আমাদের সামনে। ভেতরের ঘরে কোনো এক ভদ্রলোকের সাথে ওই চিকুচি কুষ্টি নিয়ে আলোচনা করছিলেন। বৃষ্টি ধরলে তিনি চলে গেলে নিজস্ব কিছু কাজ সেরে অবশেষে তারানাথ ফিরলেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, সব কুশল মঙ্গল তো? আর কিশোরী, তুমি তো দেখলাম বিভূতির সাথে এসেছিলে, তাই ঝড় বাদলে আবার গেছিলে কোথায় হে? মৃদু হেসে কিশোরী জবাব দিল, আরে বৃষ্টিটা ধরেছিল তো, সেই কারণে একটু তেলে ভাজা আনতে গিয়েছিলাম। তো তেলে ভাজা তো আমি পেলাম না, তাই গরম গরম সিঙ্গারা নিয়ে এলাম সাথে করে। তারানাথ হেসে বলে উঠলেন, কিশোরী হে, তোমরা বলো আমার অভিজ্ঞতার কথা সন্ধ্যা জমিয়ে রাখে। না হে না, তোমার এই ফুরফুরে মেজাজখানি এই মজলিস জমিয়ে রাখার আসল কারণ, বুঝলে? তারানাথের কথায় আমরা দুজনেই হেসে উঠলাম। ইতিমধ্যেই চারি গরম গরম সিঙ্গারা আর চা দিয়ে গেল। সিঙ্গারায় এক কামড় বসিয়ে কিশোরী বলল, সিঙ্গারাটা খাসা বানিয়েছে কিন্তু ঠাকুরমশাই। আপনি সিগারেট পরে খাবেন, বুঝলেন? আগে এই সিঙ্গারাটা খান। সবে সিগারেট ধরাতে যাবেন তারানাথ, তার আগেই একটা গরম সিঙ্গারা কিশোরী ওনার হাতে তুলে দিল। আমি মৃদু মস্করা করে বললাম, দেখুন ঠাকুরমশাই, কিশোরী আপনাকে নিয়ে কত ভাবে। হ্যাঁ, তাই তো দেখছি। এই বলে তারানাথ সিঙ্গারায় কামড় বসালেন। তারপর কিছু একটা চিন্তা করে পুনরায় বললেন, এই আমাকে নিয়ে ভাবার কথাটা উঠতেই একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। তা সে বহু বছর আগের ঘটনা। কিশোরী এবং আমি দুজনেই ভারী উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু শুনি। তা কি সেই ঘটনা বলুন না ঠাকুরমশাই। একটা দীর্ঘশ্বাস ফেলে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, আজ থেকে তাও অনেক বছর আগের ঘটনা। সপরিবারে এক আত্মীয়ের বাড়ি পৌষকালীর পুজোর নিমন্ত্রণ উপলক্ষে গেছি। গ্রামের নাম ঝিলডাঙ্গা। তারানাথের কথার মাঝেই কিশোরী বলে উঠল, ওখানে এই ঘটনাটা ঘটেছে, তাই তো? তারানাথ এক ঝলক কিশোরীকে দেখে নিয়ে ভরাট গলায় বললেন, না, ওখানে কিছু ঘটেনি। ঘটনাটা অন্য জায়গার। তবে সেই অভিজ্ঞতার যে প্রভাব পড়েছিল আমার জীবনে, তা কোনোদিনও ভুলবার নয়। এই ঘটনা কেবল 10 মহাবিদ্যার সাথে জড়িত নয়, তার সাথে এমন এক অতীতের রহস্য জড়িত ছিল যার বর্ণনা শুনলে
তোমাদেরও অন্তরাত্মা কেঁপে উঠবে। সে ঘটনা একেবারে হৃদয় বিদারক, আবার অন্যধারে ভয়ানক প্রতিহিংসাময়। আজকের ঘটনাটা আমার অন্যান্য সকল ঘটনার চেয়ে একদম আলাদা এবং মর্মান্তিক। এমন একটা ঘটনা যার কথা ভাবলে আমি আজও শিউরে উঠি, এমনকি যা আমার তান্ত্রিক সত্তাকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল ভয়ানকভাবে। কিছুক্ষণের জন্য পিন পতন নিস্তব্ধতা। কিশোরী মৃদু স্বরে বলল, মারাত্মক কিছুই শুনতে চলেছি বলেই মনে হয় আজকে। আমিও একটা কথা চিন্তা করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, দশম মহাবিদ্যার কোন দেবীর সম্মুখীন হয়েছিলেন আপনি? তারানাথ শান্তভাবে আমার দিকে চাইলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, দেবী প্রচণ্ড চণ্ডিকা। ঘরে আবারও কিছু সময় অতিবাহিত হলো। আমরা চুপচাপ বসে নতুন অভিজ্ঞতার প্রহর গুনছি। বাইরে বৃষ্টির গতি আবারও একটু বেড়েছে। সেদিকে একভাবে চেয়ে থেকেই একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ বলতে শুরু করলেন, ঝিলডাঙ্গায় তখন সন্ধ্যার আলো নিভু নিভু করছে। ভ্যান থেকে বাক্স পেঁটরা নামাতে নামাতে আমার দূর সম্পর্কের ভাই বন্ধুর সাথে দেখা। আরে দাদা বৌদি যে, এসো এসো এসো, তোমাদের জন্যই তো এদিকে আসছিলাম। এসো এসো, দাও বাক্স প্যাটরাগুলো আমাকে দাও দেখি। আমি শম্ভুর কাঁধে হাত রেখে বললাম, কিরে, কেমন আছিস? বাড়ির সবাই ঠিক আছে তো? আছে ভালোই, আমিও ঠিকঠাক আছি। চাষবাস করছি, আসলে এইবার তো ফসলে তেমন আয় করতে পারিনি, সেই জন্য একটু চিন্তা। হ্যাঁ, ভালোই হলো তুমি যখন এসেই গেছো, একটু হাত দেখে বলো তো আয় উন্নতি কেমন কি হতে চলেছে। গিন্নি আর মেয়েকে নিয়ে আমি আত্মীয়ের বাড়ির পথে হাঁটা শুরু করলাম। শম্ভুর সাথে টুকটাক কথা হচ্ছিল। আগে মনে আছে দাদা, কত বড় করে আমাদের পুজো হতো ছোটবেলায়? তখন তো আরো লোকজন সব আসতো, এখন তো আত্মীয় স্বজনের আশাও কমে গেছে। তোমাকে যখন চিঠি লিখেছিলাম তখনও ভাবছিলাম কে জানে আসবে কিনা, তবে তোমরা এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি। আমি মৃদু হেসে বলি, সম্পর্ক রাখলেই সম্পর্ক টেকে, আর না রাখলে টিকবে না, এই আর কি। শম্ভু মাথা নেড়ে জানায়, আগের মতো আর অত বড় করে পুজোটা হয় না, মোটামুটি হয়। মায়েরও বয়স হয়েছে, আমার বউটাও পোয়াতি, আমি আর বাবা মিলে কোনো রকমে টেনে টুনে পুজোর কাজটা করছি আর কি। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আর তোর দুই কাকা, তাদের পরিবার? শম্ভু বিদ্রুপের সুরে হেসে বলল, তারা সব বাড়ি করে অন্য গ্রামে চলে গেছে। পৈতৃক ভিটে বলতে এখানে কেবল আমরা চারজনই আছি। আর দিদির তো উত্তরবঙ্গে বিয়ে হয়েছে, তুমি তো জানো। হ্যাঁ হ্যাঁ। গ্রামের আশপাশটা ঘুরে দেখতে দেখতে আমি জবাব দিই, শম্ভুর মা আমার দূর সম্পর্কের এক পিসি হন। দূর সম্পর্কের হলেও যোগাযোগটা বেশ ভালোই ছিল এতদিন। তা মাঝে আমি একটু ব্যস্ত হয়ে পড়ায় যোগাযোগটা সামান্য ক্ষীণ হয়ে এসেছিল বটে, তবে হ্যাঁ, পুরোপুরি ছিন্ন হয়নি কখনো। আমাকে দেখে পিসিমা বেশ আনন্দিত হলেন। পিসির পা ছুঁয়ে প্রণাম করে জিজ্ঞেস করি, কেমন আছো গো? ভালো বাবা। ও মা, বৌমাও তো মেয়ে নিয়ে এসেছো দেখছি। গতকাল যে এলে না বড়, যাক এবার এসেছো, খুব ভালো লাগছে। ভিতরে এসো, বাকি আত্মীয়রাও ভিতরেই আছে। এমনিতেই আগের মতো অত লোক আর আসে না, ওই যে কজনই আসে আর কি। কথা বলতে বলতেই আশপাশটা কখন যে জমজমাট হয়ে উঠল তা টেরই পেলাম না। এরই মাঝে শম্ভুর স্ত্রী জল আর মিষ্টি নিয়ে এলো। আমি ভিটের পিছন দিকটা এলাম শম্ভুর সাথে। এখানেই বাঁশ বেঁধে পুজোর আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যার দিকে অমাবস্যার শুরু। আয়োজন তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। আমার কথায় শম্ভু মৃদু হেসে বলল, তা তো বটেই, পুরোহিত মশাইকে একটু আগে ভাগে আসতে বলেছি, বুঝেছো, না হলে তো আবার। মাঝপথে কথাটা থামিয়ে আকস্মিক শম্ভু একটা হাঁক পারল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। উপাস থেকে ধুতি পরিহিত এক বৃদ্ধ হাত নেড়ে আমাদের দিকে আসতে লাগলেন। শম্ভু আমার উদ্দেশ্যে বলল, ইনি আমাদের স্থানীয় মন্দিরের পূজারী, তবে আমাদের পুজো ইনি করবেন না।
এনার মন্দিরের যিনি প্রধান পুরোহিত মশাই আছেন মিহির গোস্বামী, উনি আসবেন পুজোর জন্য। পুরোহিত মশাই কাছাকাছি আসতেই শম্ভু জিজ্ঞেস করলো, গোস্বামী ঠাকুরকে আগামীকাল একটু বিকেল বিকেল চলে আসতে বলো। হ্যাঁ, সে কি জানুনি, ঠাকুর তো নেই গায়ে, বাসাপাড়া গেছে জরুরি কাজে। তোমাদের পুজো তো পাশের গাঁয়ের হারাধন চক্রবর্তীকে করতে বলে গেছে। শম্ভু তো আকাশ থেকে পড়লো। হ্যাঁ, কেন, কি কারণে? বাসাপাড়ার জমিদার বাড়ির নায়েব নিজে গোস্বামী ঠাকুরকে ডেকে নিয়ে গেছেন ওখানে, খুব জরুরি দরকারে। আমি চুপচাপ পুরোহিত মশাইয়ের কথা শুনছিলাম। অন্যদিকে শম্ভু একটু বিরক্ত হয়ে বলল, এ কেমন কথা হলো? গোস্বামী ঠাকুর হুট করে অন্য একজনকে বলে দিলেন। উনি কোথায় গেছেন বলুন তো? কি জন্যই বা গেছেন? পুরোহিত মশাইয়ের দুটো চোখ বড় বড় হয়ে যায়। ধীর কণ্ঠে উনি বলেন, অনেক জরুরি না হলে যেত নাকি? বেশ কিছুদিন ধরে ভয়ানক কিছু ঘটনা ঘটে চলেছে জমিদার বাড়িতে, এমনকি সদস্যদের ওপর মৃত্যুর প্রভাবও পড়েছে বার কত। তাই তো নায়েব মশাই এসে নিয়ে গেল। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, এবার আমি আসি গো। শম্ভুর আগে গজগজ করতে লাগলো। গোস্বামী ঠাকুরকে আমিও অল্প বিস্তর চিনি। বহুদিন ধরেই শম্ভুদের এই কালী পুজো উনিই করে আসছেন। কেবল ভালো পূজারই নন, ওনার আরও একটা বিশেষত্ব রয়েছে। যে কোনো অসুস্থ মানুষই ওনার ঠাকুর তলায় এসে সুস্থ হয়ে বাড়ি ফেরে। হ্যাঁ, যদি না গুরুতর কিছু হয়ে থাকে। মায়ের কৃপা রয়েছে ভদ্রলোকের উপর। কিন্তু আজ হঠাৎ ওনাকে এত জরুরি তলব করলোটা কি? যাই হোক, শম্ভুর ডাকে হুঁশ ফেরে। চলো বাড়ি ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। পরের দিন খুব ভালোভাবেই সম্পন্ন হলো কালী পুজো। এরপর শম্ভু আমাকে নিয়ে গোস্বামী ঠাকুরের বাড়ি যায়। হারাধনবাবু পুজো করতে আসার সময় খবরটা দেন যে গোস্বামী ঠাকুর চলে এসেছেন। শম্ভু তাই আমাকে সাথে নিয়ে তলব করতে যাচ্ছে যে কি এমন হয়েছিল যে কারণে পুরোহিত মশাই ওর পুজো করতে আসতে পারেননি। ছোটখাটো একতলার মাটির বাড়ি, তবে বেশ ছিমছাম। সামনের উঠোনটা কিন্তু ভালোই বড়। উঠোনের মাঝে রয়েছে তুলসী মঞ্চ, আর সন্ধ্যার প্রদীপ দেওয়া সবে শেষ হয়েছে। এমন সময় আমরা প্রবেশ করলাম ভেতরে। গিন্নিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শম্ভু, হঠাৎ এখানে তুই? পুরোহিত মশাই কোথায়? আমাদের পুজোটা তো ওনার করার কথা ছিল, কোথায় গেছিলেন? আমি লক্ষ্য করলাম শম্ভুর কথায় গিন্নিমার মুখে নেমে এলো এক রাস বিষণ্ণতা। ধীর কণ্ঠে বললেন, এক জায়গায় গেছিলেন উনি, আসলে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই ঘরে রয়েছেন। শম্ভু আর গিন্নিমার কথাটা কেমন জানি আশ্চর্য ঠেকলো আমার। শম্ভু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কিছু হয়েছে জেঠিমা? বলতে পারো আমাকে, আমি তো অচেনা নই, আর আমার দাদাকেও তো এর আগে দেখেছো এখানে। গিন্নিমা কান্নায় ভেঙে পড়ে বললেন, জানি না ওই জমিদার বাড়িতে কি ঘটেছে। পুরোহিত মশাই যার পরনায় অসুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জমিদার বাবুর দুজন পাহারাদার বাড়ি দিয়ে গেছে। মানে ভাবতে পারছিস কতটা গম্ভীর বিষয়? সুস্থ মানুষটা গেল, আর ওখানে এমন কি ঘটলো যে... একবার গিয়ে দেখা করি। শম্ভুর অনুরোধে গিন্নিমা বললেন, যা দেখ। একটু আগে বদ্যি এসে দেখে গেল, ওষুধের বড়ি দিয়ে গেল। এমনকি সুস্থ মানুষটা উচ্চ রক্তচাপ নিয়ে বাড়ি ফিরেছিল। ভাবা যায় রাতারাতি শরীরের এমন অবস্থা। আমি আর শম্ভু মিহির গোস্বামীর কাছে এলাম। তন্দ্রাচ্ছন্নতার মাঝেও শম্ভুর উপস্থিতি টের পেলেন তিনি। গতবারের আগের বার যখন গোস্বামী ঠাকুরের সাথে দেখা হয়, তখন সব অন্যরকম ছিল। আমার সাথে বসে কত সাধুসঙ্গ নিয়ে আলোচনা করেছিলেন। ডামরতন্ত্রের সাধনা নিয়ে নানান কথা বলেছিলেন। এমনকি আমাকে সাধনার বিষয়ে
অনুপ্রাণিতও করেছিলেন। শুধু তাই নয়, আমার কত অভিজ্ঞতার কথা বলেছিলাম বৃদ্ধকে, অথচ আজ জীর্ণকায় হয়ে শায়িত রয়েছেন বিছানায়। আপনার কি হয়েছে পুরোহিত মশাই? এমন শরীর অসুস্থ হলো কিভাবে? শম্ভুর কথায় পুরোহিত মশাই ধীরে ধীরে চোখ খুলে বললেন, তারানাথ এসেছে দেখছি। আমি চিন্তিত স্বরে বললাম, কি হয়েছে পুরোহিত মশাই? সব ঠিক আছে তো? আমাদের দুজনকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠলেন পুরোহিত মশাই। বললেন, না 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 না, কিচ্ছু ঠিক নেই, সব শেষ হয়ে যাবে ওদের। মা মহামায়ার এমন ভয়াবহ রূপ আমি আগে কখনো দেখিনি। আর অভিশাপ খেয়ে নেবে ওদের গোটা বংশকে। কিন্তু এমনটা কোথা থেকে হলো, কিভাবে অভিশাপ লাগলো তা জানার আগেই আমাকে এমন একটা ভয়ানক দৃশ্য দেখতে হলো। সে ভয়াবহ রূপ আর নৃশংসতা। দুহাতে মুখ ঢেকে গুমড়ে উঠলেন পুরোহিত মশাই। আমি বুঝতে পারছিলাম বৃদ্ধ কোনো একটা বিষয় নিয়ে অসম্ভব আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যার ফলস্বরূপ উচ্চ রক্তচাপের কবলে পড়ে শরীরটা খারাপ করেন। কিন্তু ঘটনাটা এইভাবে মনের মাঝে চেপে রেখে ভয় আর দুশ্চিন্তা বাড়ানো ছাড়া তো আর কিছুই হবে না। আমি মিহির গোস্বামীর হাতটা ধরে বললাম, ঠাকুর মশাই, আপনি আমাদের সবটা খুলে বলুন, কোনো অসুবিধা নেই। ভিতরের ভয়টা প্রকাশ পেলে আপনার মনটা হালকা হবে। আপনি বলুন। খাটিয়ার সামনে দুটো মোড়া নিয়ে বসলাম আমি। পুরোহিত মশাইও সামান্য উঠে বসলেন। একটু আগেই ওনাকে ওষুধ দেওয়া হয়েছিল। আমাদের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বললেন, প্রথম থেকেই বলি, মাসাপাড়ার জমিদার রঞ্জন কুমার চৌধুরীর বাড়িতে নয় নয় করে তাও বহু বছর ধরেই আমি কৌশিকী অমাবস্যার কালী পুজো করে আসছি। সব ঠিকঠাকই ছিল। রঞ্জন কুমারের 3 ছেলে, সুখেন্দু কুমার চৌধুরী, পার্থপ্রতিম চৌধুরী আর মহেন্দ্র বর্মন চৌধুরী বর্তমানে জমিদারি সামলাচ্ছে। রঞ্জন কুমার কিছু বছর হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছেন। এখন বাড়ির ভেতরটা বউয়েরা সামলায় আর বাইরেটা ছেলেরা। এ তো হলো জমিদার বাড়ির সদস্যদের বর্ণনা। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই আমাকে অমাবস্যার আগের দিন জরুরি তলব করে ডেকে নিয়ে গেল জমিদার বাড়ির নায়েব মশাই রাধারাম বসু। দুটো বড় বড় ঘটনার সম্মুখীন হয়েছে জমিদার বাড়ির সদস্যরা, তাও বিগত 2 মাসের মাথায়। শম্ভু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কেমন ঘটনা? একটা দীর্ঘশ্বাস ফেলে মিহির গোস্বামী বললেন, জমিদার বাড়ির ছেলেদের চরিত্র কোনো কালই ভালো ছিল না। সে যাগে, বর্তমানে রঞ্জন কুমার চৌধুরী শয্যায় পড়েছেন, যার পর নাই অসুস্থ। তারই মাঝে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। কেবল ডেকেই পাঠাননি, এমন অনেক কিছুই আমাকে জানিয়েছেন যা রীতিমতো শিহরণ জাগানোর মতো ছিল। আর আমি যে ভয়ানক অবয়ব দেখেছিলাম তা ছিল আমার কাছে সতর্কবার্তা। আমি এবং শম্ভু চুপচাপ সম্পূর্ণ ঘটনা শোনার প্রহর গুনছিলাম। কয়েক মুহূর্ত বিশ্রাম নিয়ে পুরোহিত মশাই বললেন, 2 মাস আগের একটা রাত সুখেন্দু কুমারের ছেলে বীর প্রতাপ চৌধুরী গ্রামের একটি কিশোরী মেয়েকে বলপূর্বক গ্রামের একদম শেষ সীমানায় থাকা তাদের বাগান বাড়িতে তুলে এনেছিল। তার আত্মঅহং আর পৌরুত্ব যখন মেয়েটির নারীত্ব শেষ করতে উন্মত্ত, তখন সে হতভাগী কিভাবে জানি না নিজের প্রাণ বাঁচাতে বাগান বাড়ির পেছন দিকের মন্দিরটায় ঢুকে পড়ে। বলা বাহুল্য মন্দিরে ছিল মা মহামায়ারই একটি রূপ, দেবী ছিন্নমস্তার বিগ্রহ। এ ব্যাপার বলতে গেলে রঞ্জন কুমার চৌধুরীর পিতামহের পিতা, অর্থাৎ ওনার প্রপিতামহ, ব্যবসার উন্নতির জন্য দেবী ছিন্নমস্তার তান্ত্রিক উপাচার করতেন।
প্রচলিত কথা অনুসারে এই দেবীকে বাড়িতে প্রতিষ্ঠা করা উচিত নয়।